বলে বেরিয়ে যায় ইলাফ। আর ড্যাব ড্যাব করে ইলাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর এগিয়ে গিয়ে কাবাট খোলে। কাবাট খুলতেই আয়াতের মাথা ঘুরে ওঠে। কাবাট ভর্তি মেয়েদের জামা কাপড়, এক একটা সেকশনে এক এক রকম ড্রেস, শাড়ি, চুড়িদার, টপস, প্যান্ট, কামিজ, আর কিছুই বাকি রাখেনি ইলাফ। এসব দেখে আয়াত মনে মনে বলে ওঠে, যাক বাবা, এত জিনিস কখন কিনলো ইলাফ? আয়াত সেখান থেকে একটা ফ্লোরাল টপস আর প্লাজো নিয়ে চলে যায় ফ্রেশ হতে। রাত হয়েছে অনেক আগেই, খিদে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে আয়াতের। ইলাপ সেই যে বেরিয়েছে এখনো পর্যন্ত আর রুমে আসেনি। এখন কিছু খাওয়া উচিত, না হলে নিশ্চিত খিদের জ্বালায় অক্কা পাবে আয়াত। কিন্তু এভাবে বসে থাকলেও তো খাবার চলে আসবে না। কি করবে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিল রুমের বাইরে বেরিয়ে দেখবে কিছু পাওয়া যায় কিনা। যেই ভাবা সেই কাজ। আয়াত উঠে সোজা হয়ে দাঁড়ালো, পা বাড়ালো রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে। যে নায়াত রুম থেকে বের হতে যাবে তখনই আগমন ঘটে ইলাফের। এইভাবে আচমকা ইলাফকে ঢুকতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে আয়াত। চিৎকার দিয়ে কিছুটা পিছিয়ে যায় সে। আরে আরে, আমি ভয় পাচ্ছ কেন আয়াজান? আয়াত এবার তাকায় ইলাফের দিকে, হাতে খাবারের ট্রে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর এইভাবে কে ঘরে ঢোকে? আই এম সরি আয়াজান, আসলে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, তাই তোমার খাবার আনতে দেরি হয়ে গেছে। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, এই নাও জলদি খেয়ে নাও। বলে আয়াতকে টেনে নিয়ে সোফার উপর বসায়। টেবিলের উপর খাবারের ট্রেটা রেখে আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে, খেয়ে নাও আয়াজান, আর এতটা লেট করার জন্য আই এম সরি। পেটে খিদে থাকায় আয়াত আর কোনো ধরনের বাক্য ব্যয় না করে খাওয়া শুরু করে দেয়। সোফায় বসে মনোযোগ দিয়ে কাজ করছে ইলাফ। খাটের উপর আধা শোয়া অবস্থায় বসে বসে ইলাফকে দেখছে আয়াত। তার বাবা মা এখন কেমন আছে সেটা জানে না সে। ইলাফকে একবার জিজ্ঞেস করা উচিত। তার তো জানা লাগবে তার বাবা মা এখন কোন অবস্থায়, কিভাবে আছে। ইলাফের দিকে তাকিয়ে আয়াত বলে ওঠে, ইলাফ, আপনার কাজ কখন শেষ হবে? ল্যাপটপ থেকে চোখ তুলে আয়াতের দিকে তাকাই ইলাফ। না মানে, আমার আপনার সাথে কিছু কথা ছিল। ইলাফ ল্যাপটপ রেখে সোজা ছেড়ে উঠে আসে, এগিয়ে এসে আয়াতের পাশে দাঁড়ায়। বলো। ইলাফকে এভাবে কাছে আসতে দেখে আয়াত কিছুটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, আমার মা বাবা কোথায়? মেরে দিয়েছি। গম্ভীর কণ্ঠে বলে ইলাফ। কি? এক মুহূর্তের জন্য আয়াতের মনে হলো সে মহাকাশ থেকে টুপ করে নিচে পড়ে যাচ্ছে। কোনো বাক্য উচ্চারণ করার আগেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দেয়। আপনি? ইলাফ আয়াতের হাত ধরে কিছুটা সামনে নিয়ে আসে, তারপর আয়াতের পিছনে বসে আয়াতের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। মজা করেছি আয়াজান, তুমি সব কিছুতে এতটা সিরিয়াস হয়ে যাও কেন বলো তো? এবার কিছুটা হুঁশ ফিরে আয়াতের, নিজেকে স্বাভাবিক করে ইলাফের থেকে ছোটার পায়তারা শুরু করে দেয়। চুপ করে বসে থাকো, না হলে খবর আছে তোমার। ইলাফের বিরক্তি আন্দাজ করে চুপচাপ বসে থাকে আয়াত। আপনি কেন আমার সাথে এমন করেছেন? না করলে তুমি আমায় বিয়ে করতে রাজি হতে? তাই বলে আপনি এরকম করবেন? এতটা নিষ্ঠুর কেন আপনি? আমি তাদের সাথে কিছুই করতাম না আয়াজান, শুধু তোমাকে ভয় দেখানোর জন্য একটু নাটক করেছিলাম। ওনারা এই ব্যাপারে কিছুই জানেন না, আমাকে ভুল বোঝো না। আই এম সরি আয়াজান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করব আর আপনি সেই প্রশ্নগুলোর উত্তর একদম সত্যি সত্যি দেবেন। হুম। রশনিকে কেন মেরেছেন আপনি? আয়াতের কথা শুনে ইলাফের চেহারা মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে। আয়াতের কোমর জড়িয়ে রাখা হাতের বাঁধন কিছুটা আলগা করে নেয়। হঠাৎ ইলাফের এই রূপ দেখে আয়াত কিছুটা ভয় পেয়ে যায়। ইলাফ, আপনি? আয়াত আবার কিছু বলতে যাবে, তার আগে ইলাফ আয়াতের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। এহেন কাণ্ডে আয়াতের দম যায় যায় অবস্থা। আয়াত সারা পাওয়ার জন্য হাঁসফাঁস শুরু করে দেয়। তা দেখে ইলাফ আরও প্রগাঢ়ভাবে চেপে ধরে আয়াতকে। মিনিট পাঁচেক পর আয়াতকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে পড়ে ইলাফ। ছাড়া পেয়ে হাঁপাতে শুরু করে আয়াত মনে মনে বলে, বাপ রে, রাক্ষস একটা! ঠোঁটটা একদম ছিঁড়ে ফেলেছে, আর একটু হলেই নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যেতাম। আয়াত রাগী চোখে তাকায় ইলাফের দিকে, কিছু বলতে যাবে, তার আগেই ইলাফ আয়াতের ঠোঁটের উপর নিজের তর্জনী আঙ্গুল ঠেকায়। এখন কিছু বলবে না, এখন আমি বলবো আর তুমি শুনবে। আয়াতকে আবার সামনে ফিরিয়ে দেয় ইলাফ। তারপর আয়াতের কাঁধে থুতনি রেখে বলতে শুরু করে, রোশনিকে আমি মারিনি আয়াজান,
একমাত্র রোশনি ছিল যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, আমার সকল প্রয়োজনে সব সময় সাথে থাকতো। আমি অসুস্থ হলে আবার সেবা করত, আমি না বললেও সে সব কিছু বুঝে যেত। কখন আমার কি লাগবে, আমার মন খারাপ কিনা, আমি অসুস্থ কিনা, এসব কখনোই আমাকে মুখ ফুটে বলতে হতো না। আমার জীবনে আমাকে কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া নিঃস্বার্থভাবে একমাত্র রোশনি ভালোবাসতো। কিছুটা থামে ইলাফ, এরপর গভীর দুটো শ্বাস নেয়, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়, এরপর আবার বলতে শুরু করে। আমার অসুস্থতায় তারও মন কাঁদত, আমার মন খারাপেও তারও মন খারাপ হতো। আমি এমন একটা মানুষ হারিয়ে ফেলেছি আয়াত জান, রাতে আমার ঘুম হয় না, সকালবেলা ঘুম থেকে উঠলে ভীষণ অসহায় লাগে, খেতে গেলে গলা দিয়ে খাবার নামে না, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। আমার আদরের ছোট বোন, আমার এক টুকরো ভালোবাসা আমার কাছে আর নেই, আর কখনো আমি তাকে দেখব না। ভাই ভাই বলে আর কখনোই আমাকে ডাকবে না, পাগলের মতো আমার উপেক্ষা সহ্য করেও আমার পিছনে পড়ে থাকবে না। ভাবতে আমার কলিজা ফেটে যায় আয়াত জান, তাকে কিভাবে মারতে পারি, তাকে মারার আগে আমি নিজেই মরে যেতাম। ইলাপের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আয়াতের কাঁধের উপর, গলা ধরে আসছে তার, কথা বলতে পারছে না ঠিক মতো। আয়াত নিশ্চুপ, কিছু বলার ভাষা নেই তার। মানুষটা তার বোনকে হারিয়ে ফেলেছে, তার একাকিত্বের সঙ্গী, তার আদরে ছোট বোনকে সে হারিয়ে ফেলেছে। আয়াতের কপাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আয়াত পিছনে ফিরে তাকায় ইলাফের দিকে, দুহাত সযত্নে রাখে ইলাফের গালে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দেয় ইলাফের চোখের পানি, এরপর বলতে শুরু করে। আমি জানি ইলাফ। আমাকে একটু ভালোবাসা দিবে আয়াত জান? আয়াতের কথা শেষ না হতেই বলে ওঠে ইলাফ। আয়াত তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফ আবার বলতে শুরু করে। আমি এত ভালোবাসার লোভী কেন হলাম জানি না আয়াত জান। এই লোভে রাগ হয়, জিদ হয়, শুধু মনে হয় কেউ আমাকে একটু আগলে রাখলে কি এমন ক্ষতি হতো। আগলে রাখলে তো আমি শান্ত থাকি, এলোমেলো হই না। কেউ কেন সেটা বুঝতে পারে না। আমি অনেক ক্লান্ত আয়াত জান, আমি একটু ভালোবাসা চাই, একটু ভালো থাকতে চাই। একটু ভালোবাসা দিবে আমাকে আয়াত জান? ইলাফের কথার পাছে আয়াতের বলার মতো কিচ্ছু নেই, সে শুধু ছলছল চোখে তাকিয়ে আছে ইলাফের পানে। আয়াত ইলাফের দিকে তাকিয়ে উপর নিচ মাথা দোলায়, এরপর ঝাঁপিয়ে পড়ে ইলাফের বুকের উপর, জড়িয়ে ধরে বলে ওঠে। যদি আমি কখনো শূন্য হয়ে যাই তাহলে আপনি ভালোবেসে পূর্ণ করে রাখিয়েন আমাকে। ইলাপ শক্ত হাতে আবদ্ধ করে নেয় তার প্রেয়সীকে, শ্বাস টেনে ঘ্রাণ নেয় প্রেয়সীর শরীরে। হাজারো কষ্টের মাঝে কিছুটা সুখ অনুভূতি হচ্ছে তার। কিছুক্ষণ এভাবে নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। আয়াত এবার ইলাপকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। তাহলে আমাকে যে ভিডিও পাঠানো হয়েছিল সেটাতে তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ছিলেন। এটা কেউ একজন ইচ্ছে করে এরকম করেছে আয়াত জান, যাতে তুমি আমাকে ভুল বুঝো। ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে ওটা আমি ছিলাম না। কেউ একজন ফেস মাস্ক লাগিয়ে আমার মতো করে সেজেছে। আয়াত মনে মনে ভাবে। হ্যাঁ তাই তো, এটাও তো হতে পারে। আমি আগে কেন এটা বুঝতে পারলাম না, শুধু শুধু ওনাকে এতটা ভুল বুঝলাম। এখন তো আমার নিজের উপর রাগ হচ্ছে। এতটা বোকা কেন আমি, ধুর। আয়াত ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে। আচ্ছা তাহলে কেউ এমনটা করতে যাবে কেন? আমাকে আপনার থেকে আলাদা করে তার কি লাভ? সেটাও খুব শীঘ্রই জানতে পারবে। কিন্তু আর কোনো কথা না, এবার ঘুমাবে তুমি। আয়াত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে, আমতা আমতা করে বলে। ইয়ে মানে আপনিও কি এখানে ঘুমাবেন? ইলাপ চোখ ছোট ছোট করে তাকায় আয়াতের দিকে। আয়াত আস্তে করে মাথা নিচু করে নেয়। ইলাফ এক হ্যাঁচকা টানে আয়াতকে খাটে ফেলে দেয়। আয়াত কিছু বলার আগেই আয়াতের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আয়াতকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াতের কানে ফিস ফিস করে বলে ওঠে। এখন চুপচাপ ঘুমাও, না হলে ক্রিকেট টিম বানানোর প্রক্রিয়া শুরু করতে আমার কোনো প্রবলেম নেই। লজ্জায় গুটিসুটি মেরে ইলাপের বুকের ভেতর পড়ে থাকে আয়াত। ইলাপের শরীরে পুষালি ঘিরান নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়ে আর খবর নেই। ইলাপও আয়াতকে জড়িয়ে রেখে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকালে পাখির কিচিমিচির আওয়াজেই ঘুম ভাঙে আয়াতের। হাই তুলে ঘুম থেকে উঠে বসে, চোখ পিটপিট করে তাকাতে অচেনা অজানা জায়গায় নিজেকে দেখে চমকে যায় সে। কিছুক্ষণ পর তার মনে পড়ে যে এখন সে বিবাহিত, আর সে এখন ইলাপের বাসায় আছে। কালকে রাতের কথা মনে পড়তেই আশেপাশে চোখ বোলায় আয়াত। ইলাপ নেই কোথাও। আয়াত মনে মনে বলে ওঠে। যাক বাবা,
এই সাত সকালে আবার কোথায় চলে গেল? আয়াত উঠে ফ্রেশ হয়ে নেয়। এবার গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে আসে। আয়াত সিঁড়ি বেয়ে নিচে নামতেই অবাক হয়ে তাকায় সব দিকে। সিঁড়ি দিয়ে নামতে মাঝ বরাবর একটা বড় ফিনিক্স পাখির স্ট্যাচু। আয়াত পলক্ষীন কিছুক্ষণ তাকিয়ে থাকে পাখিটির দিকে, এরপর ধীর পায়ে নেমে আসে। নিচের পুরোটা জায়গা জুড়ে বিশাল বড় হলরুম। হলরুমের মাঝ বরাবর দুটো সোফা সেট, একসাথে কিচেন কাউন্টার, আরেক পাশে ডাইনিং। কিচেনের সাথেও বিদেশি ধাঁচের মতো করে লাগোয়া বসার জায়গা রয়েছে। হলরুমের দরজাটা দিয়ে ভিতরে প্রবেশ করতে মাঝ বরাবর সাপের মতো পেঁচানো সিঁড়ি। বাড়িটা বিশাল বড় না, কিন্তু ছোটও না। সম্পূর্ণ বাড়ি খুব সুন্দর করে সাজানো, সব কিছু গোছানো, একদম পরিপাটি। কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই বাড়িতে একটা ছেলে থাকে। আজ নিচে নেমে আসতেই কিচেনের দিকে তাকিয়ে আরেক দফা অবাক হয়। ইলাপ গায়ে অ্যাফ্রন জড়িয়ে পাক্কা শেফেদের মতো খুব মনোযোগ দিয়ে কিছু একটা রান্না করছে। ইলাপ রান্না করতে পারে ভেবেই আয়াত অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। যেখানে আয়াত মেয়ে হয়েও রান্নার রও জানে না, সেখানে ইলাপ কি সুন্দর করে রান্না করছে। ইলাপকে এই অবস্থায় দেখলে মেয়েরা তো পাগল হবেই, আয়াত নিশ্চিত। সাথে মেয়ের মায়েরাও মেয়েকে বিয়ে দিতে পাগল হয়ে যাবে। নিজের এরকম উদ্ভট ভাবনার কথা ভেবেই ফিক করে হেসে দেয় আয়াত। আয়াত ধীর পায়ে গিয়ে ইলাফের সামনে দাঁড়ায়। কারোর উপস্থিতি টের পেয়ে ইলাফ সেই দিকে তাকায়। আয়াতকে দেখতে পেয়ে মৃদু হাসে ইলাফ। এরপর আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে, শুভ সকাল বউ। বউ। আয়াতের কানের পাশে শব্দটা কয়েকবার ঢেউ খেলে যায়। বক্ষ পিঞ্জিরার হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে ওঠানামা শুরু করে দেয়। নিঃশ্বাসের গতি কিছুটা বেড়ে যায়। বউ শব্দটা কেমন যেন মধুর শোনালো আয়াতের কাছে। কেমন অস্বাভাবিক অনুভূতি হচ্ছে তার। এই অনুভূতির কোনো নাম নেই তার কাছে। এই এক অজানা অনুভূতি। এরকম অনুভূতি আগে কখনো হয়েছে কিনা জানা নেই। এই অনুভূতির সাথে পরিচিত নয় সে। আয়াতকে এভাবে ফেলফেল করে তাকিয়ে থাকতে দেখে ইলাফ আয়াতের সামনে এসে দাঁড়ায়। কি হলো বউ? আতকে উঠে আয়াত। দ্বিতীয়বার বউ শব্দটা শ্রবণ হতে বুক থেকে তার দ্রিম দ্রিম আওয়াজ বেরিয়ে আসে। ইলাপকে এতটা নিকটে অনুভব হতেই লজ্জায় মাথা নুইয়ে ফেলে আয়াত। এ লজ্জাজনক পরিস্থিতি কাটাতেই আয়াত ছোট্ট ছোট্ট করে বলে ওঠে, আসলে আপনাকে রুমে দেখতে পেলাম না, তাই বেরিয়ে এলাম। ইলাপ কিছু না বলে আয়াতের হাত ধরে টেনে কিচেনে নিয়ে আসে। এরপর কোমর ধরে কিচেনে কাবারের উপর তুলে বসিয়ে দেয়। আয়াত বুঝতে পারছে না হচ্ছেটা কি। ইলাপ এগিয়ে গিয়ে ফ্রিজ খুলে একটা আপেল এনে আয়াতের হাতে ধরিয়ে দেয়। চুপচাপ এখানে বসে থাকো। আদেশের স্বরে বলে ইলাফ। আয়াত আর কিছু না বলে ইলাপের কার্যকলাপ দেখতে থাকে। আয়াতকে চেয়ারে বসিয়ে এক একে সবগুলো খাবার সার্ভ করতে থাকে ইলাফ। আয়াতের মনে হলো যেন সে কোনো প্রিন্সেস, আর ইলাপ তাকে সে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে। কালকে রাতে ইলাফের কথা শোনার পর হতে আয়াতের সমস্ত রাগ যেন হাওয়ায় ভেসে গিয়েছে। ইলাফের কষ্ট সে বুঝতে পারছে। আয়াতের কিছুটা মায়া হলো ইলাফের উপর। ইলাপের থেকে দূরে সরে গিয়ে সে মোটো ঠিক করেনি। তার তখন উচিত ছিল ইলাপের পাশে থাকা। আয়াতের কিছুটা অনুশোচনা হতে থাকে। আয়াতকে চুপ করে বসে থাকতে দেখে ইলাফ বলে ওঠে, খাওয়া শুরু করো আয়াতজান। আয়াত ইলাফের দিকে তাকিয়ে দেখে সে তার পাশে দাঁড়িয়ে আছে। আয়াত বলে ওঠে, আপনিও বসুন। ইলাপ নিঃশব্দে বসে পড়ে আয়াতের পাশের চেয়ারটায়। খাবার মুখে দিতেই আয়াত চমকে ইলাফের দিকে তাকায়। আয়াতের বিস্মিত নয়ন জোড়ে তাকিয়ে ইলাফ মৃদু হাসে। আয়াত আবার বলে ওঠে, আপনি তো খুব ভালো রান্না করেন দেখছি। সবাই নিশ্চয় আপনার হাতের রান্না করা খাবার খেয়ে বিমোহিত হয়ে গিয়েছে। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে চোখের ইশারায় না বুঝায়। এরপর টেবিলে রাখা আয়াতের হাতের উপর থুতনি রেখে আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি প্রথম আয়াতজান যে আমার হাতে রান্না করা খাবার খেয়েছো। আয়াত কিছুক্ষণ তাকিয়ে থাকে ইলাফের দিকে। ইলাফের কথা বোধগম্য হতেই বলে ওঠে, আমি সত্যি অনেক লাকি। আয়াতের কথায় মুচকি হাসে ইলাফ। আয়াতও মুচকি হেসে আবার খাওয়াই মনোযোগ দেয়। ইলাফও আর কিছু বলে না, খাওয়া শুরু করে দেয়। শুনেছি ইলাফ নাকি আয়াতকে জোর করে বিয়ে করে নিয়েছে। তাহলে এবার কি হবে? কক্ষে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। এরপর আবার গমগমে স্বর ভেসে উঠল,
এবার তাহলে আমাদের পরের প্ল্যানটাকে কাজে লাগাতে হবে। কিন্তু এটা ভীষণ রিস্কি হয়ে যাবে। নিজেদের বাঁচাতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে। ইলাফ যদি কোনোভাবে আজ করতে পারে তাহলে আমাদের লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে। আমাদের আরেকটু ভাবা উচিত। আয়াতকে আমার যে কোনো মূল্যে চাই এসান, সেটা কখন কিভাবে এনে দেবে সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমি আর কিচ্ছু শুনতে চাই না। এটার জন্য যা যা করা দরকার করতে পারো। আর এখন তুমি এসো। এহসান একটি তপ্ত শ্বাস ছেড়ে কক্ষটি থেকে বেরিয়ে যায়। নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই আশঙ্কায় আছে সে। কখন জানি ইলাপ তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয়, আল্লাহ ভালো জানে। কিছু বলতে পারছে না সে। এদিকে অনন্যার খোঁজ খবর নেই তার কাছে। কোথায় গেছে মেয়েটা কে জানে। আয়াত বসে আছে বারান্দায়। তাদের বিয়ে হয়েছে আজ 15 দিন। এই বারান্দাটা তাদের রুমের সাথে অ্যাডজাস্ট করা। বারান্দার একপাশে 2টা সিটের সোফা রাখা, তার সামনে এক কর্নারে একটা বেতের দোলনা। এক সোফায় বসে আছে। বারান্দায় তেমন কোনো গাছ নেই, শুধু একটা ক্যাকটাস ছাড়া। এরা বলেছিল এগুলো নাকি তার খুব শখের। পৃথিবীতে হাজার রকমের গাছ থাকতে ক্যাকটাস কি করে কারোর শখের গাছ হয় সেটাই বুঝতে পায় না আয়াত। বারান্দা থেকে তাকালে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। জায়গাটা লোকালয় থেকে একদম বাইরে, মানুষের বসবাস নেই বলেই চলে। এরকম একটা নির্জন পরিবেশে ইলাপ কেন বাড়িটা বানিয়েছে জানা নেই আয়াতের। ইলাপকে জিজ্ঞেস করেছিল, সে বলেছে বাড়িটা সে নিজে অবসর সময়ে কাটানোর জন্য বানিয়েছে। যখন তার মন খারাপ থাকতো তখনই সে এ বাড়িতে চলে আসতো। আর তাছাড়া ইলাপ লোক সমাগম খুব একটা বেশি পছন্দ করে না, এমনকি আয়াত ছাড়া কারোর সাথে ঠিকভাবে কথাও বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলে ইচ্ছে হলে উত্তর দেয়, না হলে চুপ করে থাকে। ইলাপের এমন অদ্ভুত আচরণ আয়াতের বোধগম্য হয় না। পরিবারের মধ্যে বড় হওয়া ছেলেমেয়েরা কিভাবে এতটা একাকিত্ব অনুভব করতে পারে। আয়াতেরও ছোট পরিবার, কিন্তু আয়াতের তো কখনো মনে হয়নি সে একা। আয়াত এতদিনে একটা কথা তো বুঝে গিয়েছে যে ইলাপ তাকে নিয়ে অনেক পজিটিভ। সে কখন কি করবে, কোথায় যাবে, কি খাবে, কি পরবে, সব ইলাপের ইচ্ছে মতো হবে। আয়াতের মাঝে মাঝে ভীষণ ভালো লাগে ইলাপের এসব কাণ্ডে, আবার মাঝে মাঝে কিছুটা বিরক্ত হয়। এতটা ওভার কিছু করাটাও ভালো না। কিন্তু আয়াত কিছু বলে না, চুপচাপ সব মেনে নেয়। সে এভাবে ইলাপের হয়তো নিজের একাকী জীবনে আয়াতকে পেয়েছে, তাই কোনোভাবেই তাকে হারাতে চায় না। এর ফলস্বরূপ তার সাথে এমন ব্যবহার করে। ইলাপের কথার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আয়াত। ইলাপ প্রফুল্ল হাসি নিয়ে তাকিয়ে আছে আয়াতের মুখের পানে। হাতে 2টো কফির মগ, একটা মগ আয়াতের দিকে এগিয়ে দিতেই আয়াত হেসে মগটা হাতে নেয়। ইলাপও হেসে আয়াতের পাশে বসে পড়ে। কি ভাবছিলে বললে না তো আয়াত জান? বসতে বসতেই বলে ওঠে ইলাপ। আয়াত কফিতে চুমুক দিয়ে বলে ওঠে, দারুণ বানিয়েছেন কফিটা ইলাফ। তৎক্ষণাৎ ইলাপের চেহারার কাঠামো পরিবর্তন হয়ে যায়। উৎফুল্ল হাসিটা মিলিয়ে কি চেহারায় ভর করে গম্ভীরতা। নীল মণিজোড়া দিয়ে গভীরভাবে তাকায় আয়াতের চোখে, এরপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার কথা কেউ ইগনোর করবে সেটা আমি পছন্দ করি না আয়াত জান। ইলাপের কাণ্ডে আয়াত কিছুটা ভরকে যায়। মনে মনে ভাবে, যাক বাবা, এখনই হাসছিল, আবার এখন কি হলো। ইলাপ এখনও প্রশ্নাত্মক চাহনি নিয়ে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত আস্তে করে বলে, উফ, কিছু ভাবছিলাম না, এমনি বসেছিলাম। মিথ্যা কথা বলো না আয়াত জান। ইলাপের এরকম গমগমে স্বরে আয়াত কিছুটা কেঁপে ওঠে। ইলাপ আবারও বলে ওঠে, বলো আয়াত জান যে তুমি আমার কথা ভাবছিলে। ইলাপ মজা করছে কিনা সেটা দেখার জন্য আয়াত কয়েক পল তাকিয়ে থাকে, কিন্তু আয়াতকে অবাক করে দিয়ে ইলাপ ঠাই বসে থাকে। না, সে মজা করছে না, সিরিয়াসভাবেই বলছে। তার চেহারার কাঠিন্যতা সেটাই প্রকাশ করছে। ইলাফ আবার বলে ওঠে, বলো আয়াত জান কার কথা ভাবছিলে তুমি? আয়াত ক্ষীণস্বরে উত্তর দেয়, আপনার কথাই ভাবছিলাম ইলাফ। আপনি ছাড়া আর কার কথা ভাববো? আফটার অল আপনি আমার একমাত্র স্বামী। ইলাফ ভুরু কুচকে তাকায় আয়াতের দিকে, এরপর একগাল হেসে দেয়। মানে সে আয়াতের উত্তরে সন্তুষ্ট হয়েছে। আয়াত ফ্যাল করে তাকিয়ে আছে ইলাফের দিকে। এবার তার ভীষণ কান্না পাচ্ছে। কোন পাগলের পাল্লায় পড়েছে সে বুঝতে পারছে না। ইলাফের এই রোদ, আবার এই মেঘের মতো আচরণ আয়াতের বোধগম্যর বাহিরে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আয়াত জান।
ইলাফের কথাই হুঁশ ফিরে আয়াতের। চুমুকে চুমুকে শেষ করে কফির বাকি অংশ। কফির মগ টেবিলে রেখে আয়াত উঠে দাঁড়ায়। ইলাফের সামনে থাকাটা এখন দুঃসাহসিক ব্যাপার। কেটে পড়ে ভালো, তবে আয়াত যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই আয়াতের হাতটা খপ করে ধরে ফেলে ইলাফ। আয়াত শুকনো ঢোক গিলে তাকায় ইলাফের পানে। ইলাফ আয়াতের হাত ধরে টেনে এনে তার কোলের ওপর বসিয়ে দেয়। এরপর আয়াতের কোমর জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়। কিছুটা কেঁপে ওঠে আয়াত। আয়াতের কাঁপুনি টের পেয়ে মৃদু হাসে ইলাফ। এরপর কয়েকটা চুমু বসিয়ে দেয় আয়াতের ঘাড়ে। আয়াত কেঁপে কোমরে রাখা ইলাফের হাত খামচে ধরে। ইলাফ সজোরে একটা কামড় বসিয়ে দেয় আয়াতের ঘাড়ে। ব্যথায় আয়াতের মুখ থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসে। লাগছে ইলাফ। আয়াতের ক্ষীণ স্বর কানে যেতেই ছেড়ে দেয় ইলাফ। কামড় দেওয়ার জায়গাটায় পরপর কয়েকটা চুমু দিয়ে দেয়। এরপর ঘাড়ে মুখ বোঝা অবস্থায় বলে ওঠে, কোথায় যাচ্ছিলে আমাকে ছেড়ে? কই যাচ্ছিলাম না তো। থেমে থেমে বলে আয়াত। ইলাফ আয়াতের ঘাট থেকে মুখ সরিয়ে আয়াতকে নিজের দিকে ফেরাই হাসকি স্বরে বলে ওঠে, তাহলে এখন জড়িয়ে ধরে চুমু খাওয়া আমাকে। লজ্জায় আয়াতের মনে মনে অবস্থা। পাগল লোক কি বলছে এগুলো? লোকটার কোনো ব্যালেন্স নেই, কখন কি করে নিজেও জানে না। ফার্স্ট আয়াজান। কিছুটা জোর গলায় বলে ইলাফ। আয়াত ধীরে ধীরে ঠোঁট ছোড়ায় ইলাফের কপালে। শব্দ করে চুমু খায় সেখানে। এরপর সরে এসে মাথাটা নিচু করে বসে থাকে। ইলাফ কিছুটা বিরক্ত হয়। উফ, এইভাবে না আয়াজান। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, কিভাবে? দেখাচ্ছি। বলে ইলাফ এক হাতে আয়াতের কানের নিচে রেখে আয়াতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অন্য হাত কোমরে রেখে নিজের দিকে আরও কিছুটা টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। এরপর প্রাণ ভরে গোলাপের ন্যায় কোমল ঠোঁট দুটির স্বাদ আস্বাদন করতে থাকে। অনেকক্ষণ পর আয়াতকে ছেড়ে দেয় ইলাফ। আয়াতের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। হাঁপিয়ে ওঠে দুজনেই। এরপরে ইলাফ আয়াতের বুকের উপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। আয়াতও হেসে এক হাত ইলাফের পিঠ দিয়ে আরেক হাত ইলাফের চুলের ভাঁজে গলিয়ে দেয়। সপ্তপুনে জড়িয়ে ধরে তার একান্ত নিজের মানুষটাকে। ইলাফ রাতের রান্না করছে। আয়াত রুমে বসে আছে। ভালো লাগছে না তার। ইলাফের কড়া আদেশ, রুম থেকে বেরোতে পারবে না সে। অগত্যা রুমে বসে ঝিমুচ্ছে আয়াত। হঠাৎ আয়াতের চোখ যায় রুমের ভিতর থাকা স্টাডি রুমটার দিকে। এই কয়দিনে খেয়াল করে উঠতে পারেনি ঠিকভাবে। যাওয়ার সময়ও পায়নি সে। ভিতরে কি আছে ভাবতে থাকে আয়াত। কি কি বই আছে দেখা যাক ভেবে গুটি গুটি পায়ে ঢুকে পড়ে সেখানে। মাঝারি সাইজের একটা রুম। একটা কর্নারে দুইটা সিটের চেয়ার টেবিল রাখা। অপর পাশে একটা বড় জানালা। জানালার সামনে একটা ইজি চেয়ার রাখা। চেয়ারের পাশে দুটা ড্রয়ার বিশিষ্ট একটি ছোট ক্যাবিনেট। ক্যাবিনেটের উপর ছোট একটা প্ল্যান্ট টপ আর সাথে কয়েকটা শোপিস রাখা। বাকি চারপাশে বিশাল বড় বড় তাক ভর্তি শুধু বই আর বই। আয়াত ঘুরে ঘুরে রুমটাকে দেখতে থাকে। এখানে নানান ধরনের বই আছে। দেশি বিদেশি, ইংরেজি, আরবি, উর্দু, এক কথায় বলতে গেলে নানা রকমের বইয়ের কালেকশন বলা যায়। আয়াত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে বইগুলোকে। হঠাৎ আয়াতের চোখ যায় বুক সেলফের একদম মাঝ বরাবর একটি ফটো ফ্রেমের উপর। ফ্রেমটা এমনভাবে রাখা যে উপর নিচ আশপাশ লক্ষ্য করলে একদম মাঝ বরাবর যে জায়গাটা, সেখানেই আয়াত কিছুটা কৌতূহল নিয়ে এগিয়ে যায় ছবিটার দিকে। আয়াত এগিয়ে গিয়ে ছবিটা হাতে তুলে নেয়। একজন রমণীর হাস্যোজ্জ্বল চেহারা জ্বলজ্বল করে ওঠে। এনাকে ঠিক রমণী বলা যায় কিনা বুঝতে পারছে না। ছবিটি একটু পুরনো বলে মনে হচ্ছে। সদ্য বিবাহিতা রমণী, পরনে লাল টুকটুকে শাড়ি, দুধে আলতা, গায়ে যেন সদ্য ফোটা গোলাপ ফুল। মুখে এক চিলতে হাসি। তেমন মেকআপের প্রলেপ নেই, শুধু লাল টুকটুকে শাড়ির সাথে ম্যাচিং করা লাল লিপস্টিক। মনে হচ্ছে কোনো স্বর্গীয় অপ্সরা আকাশ থেকে জমিনে নেমে হাসি বিলিয়ে দিচ্ছে। এক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছবিটার দিকে। রমণীর রূপ তাকে বিমোহিত করে তুলেছে ক্ষণে ক্ষণে। দেখতে কিছুটা বিদেশিদের মতো লাগছে। এতক্ষণে আয়াত আরও একটা জিনিস লক্ষ্য করে, যা দেখে আয়াতের চোখ কপালে ওঠার উপক্রম। আশ্চর্য হয়ে সে পিছনে তাকিয়ে থাকে। আয়াত। পিছন থেকে উচ্চস্বরে আওয়াজ আসতেই আয়াত হকচকিয়ে ওঠে। সাথে সাথে ফটো ফ্রেমটা তার হাত থেকে নিচে পড়ে যায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ছবির উপরে থাকা কাছের প্রলেপ। আয়াত ভয়ে ভয়ে তাকায় ইলাফের দিকে।
এই প্রথম ইলাফ আয়াতকে নাম ধরে আয়াত বলেই ডেকেছে। ইলাফ যে খুব বেশি রেগে গিয়েছে সেটা বুঝতে পারে আয়াত। আয়াত কিছু বলতে যাবে তার আগেই ইলাফ আয়াতের দুবাহু শক্ত করে চেপে ধরে। এত জোরে ধরে ইলাফ যে তার আয়াত ব্যথায় কুকিয়ে ওঠে। আয়াতের চোখ টলমল করে ওঠে, যেন চোখের পাতে ফেলে ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। তোমাকে আমার জিনিসে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? চেঁচিয়ে ওঠে ইলাফ। কিছুটা কেঁপে ওঠে আয়াত। কথা বলো। আবার চেঁচিয়ে ওঠে ইলাফ। এবার আর আয়াত নিজেকে আটকে রাখতে পারে না, শব্দ করে কেঁদে দেয় সে। একটা সামনে ছবি দেখছে বলে এরকম ভিপ করছে ইলাফ তার সাথে। ভাবতেই আয়াতের কান্নার ব্যাগ দ্বিগুণ বেড়ে যায়। আয়াতের কান্নার শব্দ কানে যেতেই আয়াতকে ছেড়ে উল্টো ঘুরে দাঁড়ায় ইলাফ। সজরে খুশি মারে সামনে থাকা বুক সেলফটাই, চিৎকার করে বলে ওঠে, ড্যাম ইট। সাথে সাথে হাতের চামড়া ছিলে রক্ত পড়তে শুরু করে। আয়াত ভর্ত পেয়ে কিছু বলতে পারছে না। ইলাপের এমন অগ্নিমূর্তি আগে দেখেনি সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে ইলাপের পাশে দাঁড়ায় সে। আলতো হাতে ইলাপের ব্যথতর হাতটা ধরে। সাথে সাথে ইলাপ এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। ইলাপ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইলাপের দিকে। ক্ষীণস্বরে বলে ওঠে, আপনি এমন রিয়েক্ট করছেন কেন ইলাফ? ইলাপ অগ্নি চোখে তাকায় আয়াতের দিকে। আয়াতের অন্তরাত্মা কেঁপে ওঠে, কিন্তু দমে যায় না সে। আবারও বলে ওঠে, উনি কে ইলাফ, যার জন্য আপনি এভাবে বিহেভ করছেন? ইলাফ দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বলে ওঠে। কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। এবার আয়াত কিছুটা অবাক হয়, সাথে কষ্ট পায়। ইলাফের দিকে তাকি বলে ওঠে, আপনি বাধ্য ইলাফ, কারণ আমি আপনার স্ত্রী। আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, এমনকি আপনাকে জড়িত সকল বিষয় জানারও অধিকার আছে আমার। এবার ইলাফের রাগ যেন তিত্তি করে আরও বেড়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে। অগ্নিমূর্তি ধারণ করে সে। এবার নিজের সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে আয়াতের উপর, এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও আয়াত, না হলে খুব খারাপ হয়ে যাবে। এবার বিষয়টা আয়াতের ভীষণ আত্মসম্মানে লাগে। প্রচণ্ড অভিমান হয় তার ইলাফের ওপর। সে আর এক মুহূর্ত দেরি না করে বের হওয়ার উদ্দেশ্যে গটগট করে হাঁটা ধরে। আ আয়াতের চিল্লানিতে সেদিকে তাকিয়ে ইলাপ। বিরতি গিয়ে আরেকটা বিপত্তি ঘটিয়ে ফেলেছে সে। ফটো ফ্রেমের ভাঙ্গা কাচের টুকরো ঘ্যাচ করে ঢুকে যায় তার পায়ের ভিতর। ব্যথায় কুকিয়ে ওঠে আয়াত। পড়ে যেতে নিয়েও পরক্ষণে আবার নিজেকে সামলে নেয়। ইলাপ এগিয়ে এসে দাঁড়ায় আয়াতের সামনে। ধরতে নিলে আয়াত এক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয়। সম্পূর্ণ তাকে উপেক্ষা করে পাটা একটু উপরে তুলে সে এক হাতে পায়ে ঢুকে যাওয়া কাজ সজোরে টান মেরে বের করে নেয়। সাথে সাথেই গড়গড় করে রক্ত পড়া শুরু হয়ে যায়। এক বেদনাদায়ক শব্দ বেরিয়ে আসে আয়াতের ভিতর থেকে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় সে। ইলাপ চলো চলো চোখে দেখছে তার আয়াত জানে কার্য কারবার। এতক্ষণে হুঁশ ফিরেছে তার। হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘষতে থাকে সে, কিন্তু এখন কিছু করেনি। এখন কিছু বলতে যাওয়া বা করতে যাওয়া আগুনে ঘি ঢালার মতো। আয়াত ধীরে ধীরে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রায় 10 মিনিট হলো আয়াত রুম থেকে বেরিয়ে বারান্দাতে এসে বসেছে। সোফায় হেলান দিয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে সে। আজ সে ভীষণ কষ্ট পেয়েছে। ইলাপের এমন ব্যবহার তার সহ্য হচ্ছে না। আয়াতের বুক চিরে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। পায়ে শীতল কিছু স্পর্শ পেতেই আয়াত চোখ খুলে তাকায়। ইলাপ তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে। এক হাতে উল্টে পাল্টে আয়াতের পা দেখছে। ইলাপকে দেখতে আয়াত পা টেনে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু ইলাপ শক্ত করে ধরে রাখে। পা থেকে এখনো হালকা রক্ত বেরোচ্ছে, জায়গায় জায়গায় ছপ ছপ রক্তের দাগ। আয়াত তাকায় ইলাপের দিকে। চোখ দুটো ছলছল করছে তার, কিন্তু চোখের পানি সযত্নে আটকে রেখেছে সে। কান্না আটকে রাখা দোল ফর্সা মুখের মধ্যে অবস্থিত নাকের ডগাটা টকটকে লাল হয়ে কুঞ্চিত কুচকে আসে। পা ছাড়ুন ইলাফ। রেগে বলে আয়াত। সরি আয়াত জান। ক্ষীণ স্বরে ভেসে আসে ইলাফের। আয়াত আবার বলে ওঠে, আগে বলুন ছবিতে মহিলাটি কে? ইলাফ আয়াতের কথা একদম উপেক্ষা করে বলে ওঠে, কেউ না। আয়াত দমে যাওয়ার পাত্রী নয়। সে আবার বলে ওঠে, একদম মিথ্যা কথা বলবেন না আমার সাথে। ওনার সাথে আপনার চেহারার এতটা মিল কেন? নিশ্চুপ ইলাপ। আর সবচেয়ে বড় কথা, ওনার চোখগুলো ঠিক আপনার চোখের মতো, নীলাভ বর্ণের। ইলাপ এখনো নিশ্চুপ। সত্যি করে বলুন ইলাফ। ইলাপ চুপচাপ বসে আছে, কোনো শব্দ উচ্চারণ করছে না সে। আয়াত এবার কিছুটা বিরক্ত হয়ে পা ছাড়িয়ে নেয় ইলাফের হাত থেকে।
এরপর উঠে যাওয়ার প্রস্তুতি নেয়। কিছুটা এগুতেই একটা ক্ষীণ অসহায় স্বর ভেসে আসে। আমার মা